गुड मॉर्निंग स्टूडेंट्स। आशा करी তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আমিও ঠিকঠাক আছি। তো আমি শিবু স্যার, আজকে আমি তোমাদেরকে একটা চ্যাপ্টার শেখাবো ট্যাক্সেশন চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টারটা পুরনো সিলেবাসেও ছিল, নতুন সিলেবাসও বেরিয়েছে। তো ফার্স্ট সেমিস্টারের বই বেরিয়ে গেছে মার্কেটে, তোমরা কিনে নিতে পারো যারা কমার্স পড়ছো, ঠিক আছে। তো আমার এই কমার্সের স্টুডেন্টদের কাছেই অনুরোধ, যারা কস্ট অ্যান্ড ট্যাক্স সাবজেক্টটা নিয়েছো তাদেরকে আমি বলছি, তাদেরকে আমি একটা চ্যাপ্টারের অঙ্ক করিয়ে দিচ্ছি। তো তোমরা এমসিকিউ করলেও কিছু কিছু চ্যাপ্টার যেগুলো আছে তাদের অঙ্ক না জানলে তোমরা এমসিকিউ করতে পারবে না, ঠিক আছে। শুধু মুখস্থ করবে, তাতে ভুলে যেতে পারো। তো অঙ্কটা শেখা থাকলে তুমি অনেক কিছু বুঝতে পারবে, ঠিক আছে। তো আজকে যেটা আমি করাতে যাচ্ছি ট্যাক্স চ্যাপ্টার থেকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তোমাদের ট্যাক্সের স্যালারি আছে, এই চ্যাপ্টারটা আছে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চ্যাপ্টারটা অঙ্কটা না করালে তোমরা অনেক এমসিকিউ পারবে না। তাই আমি আজকে তোমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চ্যাপ্টারটা করাবো। তোমরা জানো এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে তিনটে জিনিস বের করতে হয়, কিন্তু একটা অঙ্কের মধ্যে তিনটে জিনিস বেরোবে না। প্রত্যেকটা আলাদা টাইপের অঙ্কে আলাদা আলাদা তিন রকমের হয়। প্রথমত হয় আবাসিক এবং সাধারণ আবাসিক, যেটা ইংলিশে বলা হয় রেসিডেন্ট অ্যান্ড জেনারেল রেসিডেন্ট, ঠিক আছে। তো নর্মাল রেসিডেন্ট বা জেনারেল রেসিডেন্ট। দ্বিতীয়টা হয় অনলি রেসিডেন্ট, আর তৃতীয়টা হয় নন রেসিডেন্ট। তাহলে দেখো, প্রথমে একটা হয় নর্মাল রেসিডেন্ট, রেসিডেন্ট অ্যান্ড নর্মাল রেসিডেন্ট বা অর্ডিনারি রেসিডেন্ট। দ্বিতীয়টা হয় অনলি রেসিডেন্ট, তৃতীয়টা হয় নন রেসিডেন্ট। আচ্ছা, এটা তোমরা কি করে বুঝবে? কোনো মানুষ, ধরো তোমরা ইন্ডিয়াতে থাকো, কোনো মানুষ প্রিভিয়াস ইয়ারে যে বছরটা রানিং চলে তাকে আমরা বলি অ্যাসেসমেন্ট ইয়ার, কিন্তু আমরা যখন ট্যাক্সের অঙ্ক করি তখন প্রিভিয়াস ইয়ারে করি। এটা তো রানিং চলছে, এটাকে অ্যাসেসমেন্ট ইয়ার বলে। আর যে ইয়ারটা শেষ হয়ে গেল এপ্রিল টু মার্চ, অর্থাৎ 24শে মার্চে শেষ হয়ে গেল, 23শে এপ্রিল থেকে 24শে মার্চ শেষ হয়ে গেল, তার হিসাবটাকে বলা হয় প্রিভিয়াস ইয়ার। তারই ওপরে ট্যাক্সের অঙ্ক করা হয়, তারই ওপরে হিসেব রাখতে হয়। তো কোনো ব্যক্তি যদি প্রিভিয়াস ইয়ারে 182 দিন ইন্ডিয়াতে থাকে তাহলে সে অনলি রেসিডেন্ট হবে, ঠিক আছে। কিন্তু এটা ছাড়াও 60 ডেজ থাকলেও রেসিডেন্ট হওয়া যায়, যদি পরবর্তী রুলসগুলো, শর্তগুলো সে পূরণ করতে পারে। পূর্ববর্তী রুলসগুলো কি আছে? প্রিভিয়াস ইয়ারের আগের 4টে প্রিভিয়াস ইয়ারে 365 দিন তাকে ইন্ডিয়াতে থাকতে হবে, এই একটা। প্রিভিয়াস ইয়ারে 182 থাকতে হবে। যদি সে থাকতে না পারে, ধরো 60, 70, 80 দিন ও ইন্ডিয়াতে ছিল, 60-এর নিচে না 60-এর ওপরে, তাহলে সে প্রিভিয়াস ইয়ারের আগের 4টে প্রিভিয়াস ইয়ারে 365 দিন ইন্ডিয়ার থাকতে হবে। যদি সে থাকতে পারে, বিদেশে ঘুরতে যায়, তাহলে সে হতে পারে রেসিডেন্ট বা আবাসিক। আবার দেখা গেল আরও একটা শর্ত আছে, সেই শর্তটা কি? প্রিভিয়াস ইয়ারের আগের 7 প্রিভিয়াস ইয়ারে 730 দিন যদি ইন্ডিয়াতে থাকে তাহলে সে আবাসিক হতে পারে। কিন্তু ওই ব্যক্তি যদি বিদেশে চাকরি করতে যায় তাহলে কিন্তু 60 দিন কার্যকর হবে না, 60 ডেজ কার্যকর হবে না। 60 ডেজ এটা হবে না যদি সে চাকরি করতে যায়। তখন প্রিভিয়াস ইয়ারে 182 দিন তাকে ইন্ডিয়াতে থাকতে হবে, তবে সে রেসিডেন্ট হতে পারে। কোনো ব্যক্তি যদি দুটো শর্ত পূরণ করে তাহলে তাকে বলা হয় আবাসিক এবং সাধারণ আবাসিক। দুটো শর্ত পূরণ করতে পারলেই আবাসিক এবং সাধারণ আবাসিক সে হবে, ঠিক আছে। একটা শর্ত পূরণ করলে শুধু আবাসিক, কোনোটাই পূরণ না করলে অনাবাসিক। কেউ যদি চাকরি করতে যায় তাহলে 182 দিন তাকে থাকতে হবে, তবে সে আবাসিক হবে, না তো 60 দিন থাকলে হবে না। বুঝতে পেরেছ? ঘুরতে গেলে 60 দিনটা প্রযোজ্য হয়। তো এসো অঙ্কটা কি করবে। এখানে বলছে সুদীপ দে লেফট ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়া ছেড়ে চলে গেল 25শে মে, ঠিক আছে, 2022। অ্যাসেসমেন্ট ইয়ারটা আছে 23-24, তার আগের ইয়ার প্রিভিয়াস হয় 22-23। তো এই যে 2022
2022-23 হলো প্রিভিয়াস ইয়ার। এই যে 22 এপ্রিল থেকে অ্যাকাউন্টিং ইয়ার, ট্যাক্সের ইয়ার শুরু হয় এপ্রিল টু নেক্সট ইয়ার মার্চ। তো এপ্রিল টু মার্চ অবধি তোমার 12 মাস আছে। এবার দেখতে হবে 22-23 এই 12 মাসের মধ্যে সেই ব্যক্তি কদিন ইন্ডিয়াতে ছিল সেটা তোমাকে দেখতে হবে। যদি ওই ব্যক্তি 182 দিন ইন্ডিয়াতে থাকে তাহলে সে আবাসিক হবে। যদি 182 না হয়ে 60-এর চেয়ে বেশি দিন, 60 মিনিমাম 60 থেকে 182 দিনের মধ্যে থাকে তাহলে তাকে কিছু শর্ত পূরণ করতে হবে। সে যদি চাকরি করতে যায় তাহলে 60 দিন হবে না, 182 দিন থাকতে হবে। যদি সে ঘুরতে যায় তাহলে প্রিভিয়াস ইয়ারের আগের 4টে প্রিভিয়াস ইয়ারে 365 দিন ইন্ডিয়াতে থাকতে হবে। এবং আগেও আমি বুঝিয়ে দিলাম যে তার আগের 7টা প্রিভিয়াস ইয়ারে 730 দিন থাকতে হবে এবং লাস্ট 10 ইয়ার্সে 2 বছর আবাসিক হতে হবে, অর্থাৎ রেসিডেন্ট হতে হবে। তো এসে এই অঙ্কটা করি। এক ভদ্রলোক সুদীপ দেব বিদেশে থাকতেন, লেফট ইন্ডিয়া, আচ্ছা ইন্ডিয়াতেই থাকতেন। ও ফার্স্ট টাইম ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে। কিসের জন্য? হায়ার স্টাডির জন্য সে বিদেশে চলে যাচ্ছে। ডিটারমাইন হিজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ফর অ্যাসেসমেন্ট ইয়ার। তো তোমাকে এটা দেখতে হবে এই ব্যক্তি হায়ার স্টাডির জন্য বিদেশে যাচ্ছে, সে রেসিডেন্ট হবে না অর্ডিনারি রেসিডেন্ট হবে না নন রেসিডেন্ট হবে। চলো কি করে করি। মে 25 ওই ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো মে যদি 25 চলে যায়, মেতে 25 ডেজ দিয়ে দাও। মে চলে গেছে, তো মে মাসে চলে যাওয়ার আগে সে ইন্ডিয়াতে ছিল এপ্রিল, ঠিক আছে? তাহলে দেখো এপ্রিলে ওই ইন্ডিয়াতে ছিল, মে 25-এ যেদিন যাচ্ছে এবং যেদিন আসছে সেটা ধরা হবে। তো মে 25-এ সে ইন্ডিয়া ছেড়ে চলে গেল। তারপরে দেখো তার সে এসছে কিনা আর কিছু বলা নেই, তাহলে কি হবে? এই মান্থগুলোতে ও ইন্ডিয়াতেই ছিল না, বিদেশে চলে গেছে হায়ার স্টাডির জন্য, ঠিক আছে? তাহলে প্রিভিয়াস ইয়ার যে 22-23 এর আগের বছরটা প্রিভিয়াস ইয়ার 22 তারিখে 22-23 সে কতদিন ছিল ইন্ডিয়াতে? 2022, এখানে লেখো 2023। তাহলে ইন্ডিয়াতে কতদিন ছিল? 55 ডেজ, ঠিক আছে? তাহলে প্রিভিয়াস ইয়ারে সুদীপ 55 দিন ইন্ডিয়াতে ছিল। তাহলে এই যে 55 ডেজ, দেখো 182 ডেজের চেয়ে কম, শর্ত পূরণ করেনি। তো দ্বিতীয় শর্ত যে 60 ডেজ সেটাও পালন করেনি। সে হয়তো এই ইয়ারগুলোতে ইন্ডিয়াতে ছিল, কারণ ফার্স্ট টাইম যাচ্ছে মানে ও ইন্ডিয়াতেই জন্মেছে, ইন্ডিয়াতেই ছিল। কিন্তু ও মিনিমাম শর্ত হলো 60 দিন ইন্ডিয়াতে থাকতে হবে, সেটাও ফুলফিল করতে পারেনি 55 ডেজ। তাই ও নন রেসিডেন্ট, অর্থাৎ অনাবাসিক হবে। তো কি লিখতে হবে তোমাদের লিখে দিই। মিস্টার সুদীপ দে, ঠিক আছে? মিস্টার সুদীপ দে পূর্ববর্তী বছরে ভারতের অনাবাসী বাসিক বা নন রেসিডেন্ট হবে, ঠিক আছে? এইবার তোমরা কিভাবে লিখবে? নোট বিন এখানে তোমাকে লিখতে হবে সুদীপ দে, মিস্টার সুদীপ দে পূর্ববর্তী বছরে ভারতে ছিলেন
ছিলেন 55 দিন। ঠিক আছে, যার ফলে তিনি ভারতীয় আয়কর আইনের ভারতের আয়কর আইনের 6 সাবধারা 1 সাবধারা এ কিংবা 61C 6 সাবধারা 1 সাবধারা সি ধারণা কোনটি পূরণ করতে পারেনি। কোনটি পূরণ করতে পারেনি। এই কারণে এই কারণে 2023-24 নির্ধারণ বছরে তিনি অনাবাসিক বলে গণ্য হবেন। ঠিক আছে, এইভাবে তোমরা লিখতে হবে কেন অনাবাসিক। এই ধারাগুলো পূরণ করতে পারেনি, ওই জন্য। এই ধারাগুলো যদি পূরণ করতে পারতো এবং 60 দিন অপেক্ষা বেশি হতো, তাহলে সে ভারতীয় নাগরিক হতো, আবাসিক হতো। ওই জন্য তোমরা এই রুলগুলো ফলো করবে, যেভাবে বললাম বোঝাবে। তোমরা প্রত্যেকে দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তোমরা আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমরা আমার থেকে অনেক উপকৃত হবে। কারণ আমি পুরো বইয়ের ওপর তোমাদের পরপর চ্যাপ্টার অনুযায়ী দিয়েছি, আবার নতুন সিলেবাস অবধি পরপর দিতে থাকবো। তোমরা দেখতে থাকো আর শিখতে থাকো, ঘরে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আমার চ্যানেল শিবু স্যারের চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রত্যেক স্টুডেন্ট উপকৃত পায়। প্রত্যেকের জন্যই আমি করাচ্ছি, শুধু আমার স্টুডেন্টদের জন্য না। এটা তোমরা শিখলে তোমরা ঘরে বসে বাকি অঙ্কগুলো শিখতে পারবে। আর সাবস্ক্রাইব করার ফলে পরপর আমি নতুন ভিডিও দিতে থাকবো, তোমরা নোটিফিকেশন পেতে থাকবে, তোমরা শিখতে পারবে। ঠিক আছে, অল দ্য স্টুডেন্ট প্রত্যেকে ভালো থেকো, অল দ্য বেস্ট। ঠিক আছে।